বেশ কিছুদিন যাবত আমি অনেকগুলো কমেন্ট পাচ্ছি যে ভাইয়া আপনি কিভাবে অস্ট্রেলিয়া গেছেন, এই বিষয়টা আমাদেরকে শেয়ার করেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমার অস্ট্রেলিয়া আসার সম্পূর্ণ জার্নি। আমি কিভাবে কি প্রসেস করেছি, কখন কিভাবে কি শুরু করেছি, সব কিছু আজকের এই ভিডিওতে আমি বলবো আপনাদের কাছে। আশা করি এর মধ্যে থেকে আপনি একটা ভালো এক্সপিরিয়েন্স নিতে পারবেন যে আসলে এই প্রসেসগুলো কেমন হয়, কিভাবে হয়। তো আমি যদি আমার সম্পূর্ণ প্রসেসের কথা বলি, তাহলে প্রথম দিকে আমি যখন এইচএসসি পরীক্ষা দেই, এর আগেই মূলত আমি আইএলটিএস এর প্রিপারেশন নিই। যখন আমি ক্লাস 10-এ পড়ি, ক্লাস 10 থেকেই আমি মূলত এই একটা ইচ্ছা ছিল যে আমি অস্ট্রেলিয়াতে চলে যাব ইন্টারমিডিয়েটের পরে পড়াশোনা করার জন্য। কারণ দেশে পড়াশোনা করাটা আমার তখনই ভালো লাগেনি। আমি চেষ্টা করেছিলাম যে ইন্টারমিডিয়েট অর্থাৎ এসএসসি পরীক্ষার পরে আমি চলে যাওয়ার জন্য, কিন্তু তেমন কোনো সুযোগ ছিল না। তারপর পরিবার সাপোর্ট করেনি ওই বিষয়টাতে, তাই ওইদিকে আর আগাইনি। যদিও আমার ইচ্ছা ছিল খুব। তারপরে আমি বাংলাদেশে এইচএসসি তে ভর্তি হই এইচএসসি করার জন্য। সেখানে যখন ফার্স্ট ইয়ারে পড়ি, তখন থেকেই আমি মূলত আইএলটিএস এর প্রিপারেশন নিজে নিজে নেওয়া শুরু করি। অনেক আগ থেকে নিছিলাম। আপনার ওই যে ক্লাস 10-এ যখন পড়ি তার শেষের দিক থেকে শুরু করেছিলাম। তারপরে নিজে নিজে করতেছিলাম সবকিছু। তারপর ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত নিজেই প্রিপারেশন নিছি। তারপরে আপনার ইউটিউবে বিভিন্ন ভিডিও টিডিও দেখলাম যে আইএলটিএস এর ব্যাপারে। তারপরে আপনার পিটির ব্যাপারে দেখলাম। তারপরে মনে হলো যে সবাই বলল যে আইএলটিএসটাই বেটার। যে আইএলটিএস হলেই হয় কি, যে মনে করেন পিটি যদি দেন আপনি, পিটি হচ্ছে শুধু আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আরো বিভিন্ন দেশও এটা সাপোর্ট করে। এটা বর্তমানে অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে, যেমন আমেরিকার কিছু ইউনিভার্সিটিকে চিনি, কানাডা, ওইসব ইউনিভার্সিটি গুলো বর্তমানে এটা অ্যাকসেপ্ট করতেছে। তবে এটা আইএলটিএস এর মতো এতটা সুপরিচিত না। সবাই বলল যে তুমি যদি আইএলটিএস দাও তাহলে তোমার একটা ব্যাকআপ থাকবে, যে তুমি অস্ট্রেলিয়া না যেতে পারলে আমেরিকা, কানাডা, তারপরে কানাডা। কানাডা আমার ইচ্ছা ছিল না, কারণ কানাডা আমার পছন্দের দেশ না। আমেরিকা অথবা ইউরোপ, এই প্রথম টার্গেট ছিল আমার অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে আমেরিকা, তারপরে হচ্ছে ইউরোপ। তো এই হিসাব চিন্তা করে আমি যখন আমার এই এইচএসসি পরীক্ষার একটা প্রি টেস্ট পরীক্ষা হয়, এইচএসসি পরীক্ষার আগে মূল্যায়ন করার জন্য ছাত্রদের প্রত্যেক কলেজে এটা নিয়ে থাকে। আর আমি ছিলাম মাদ্রাসায় তামিরুল মিল্লাতে পড়াশোনা করতাম, তো ওইখানেও ওই পরীক্ষাটা হতো। তো ওই পরীক্ষাটা চলাকালীন সময়ে আমি ভাবছি যে যখন চলবে তখন তো আর আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া যাবে না। তো পরীক্ষা চলাকালীন সময় এবং পরবর্তী সময় পুরোটা আমার এইচএসসি পরীক্ষার দিকে মনোযোগ দিতে হবে। যার ফলে আমি কি করছিলাম, যে এই টেস্ট পরীক্ষা শুরু হওয়ার আগেই আইএলটিএস এর পরীক্ষা দিয়েছিলাম। আমি দিছিলাম ব্রিটিশ কাউন্সিলে। তো পরীক্ষা দেওয়ার পরে আপনার 15 দিন পরে রেজাল্ট আসছে, যেটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই রেজাল্ট আসছিল। প্রচুর বাতাস, তাই ক্যামেরা খুব নাড়াচাড়া করতেছে। যাই হোক, আমি তারপর শুরু করি। তারপরে মনে করেন আমি প্রথমে এই আমেরিকার জন্য ট্রাই করি। যে আমেরিকার একটা সমস্যা হচ্ছে কি, আপনার ইন্টারভিউ ডেট পেতে অনেক দিন ওয়েট করতে হয়। যারা বিদেশে পড়তে আসতে চান তাদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে অপেক্ষা। আমেরিকার বর্তমানে আপনার এই এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট, ইন্টারভিউ ডেট পেতে পেতে প্রায় 6 মাসের বেশি সময় অপেক্ষা করতে হয়। আর জার্মানির কথা বললামই না, ওইখানে মনে করেন যে 2 বছরের মতো অপেক্ষা করতে হয়। আমার ভাইয়ের জন্য মনে করেন যে আমি যখন যে 2023 সালের জুন মাসে জার্মানির অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছিলাম, এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের কোনো মেইল আমি পাইনি। যাই হোক, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি কি করেছিলাম, এই টাইম ম্যানেজমেন্ট করার জন্য আমি যখন টেস্ট পরীক্ষা চলে, অর্থাৎ আইএলটিএস এর রেজাল্ট যখন আমার হাতে চলে আসছিল, তখনই আমি কি করেছিলাম, ওই DS-160 ফর্ম পূরণ করেছিলাম। তখন কিন্তু আমার কোনো অফার লেটার অথবা I-20 ছিল না। আমি কি করেছিলাম, একটা র্যান্ডম একটা I-20 নাম্বার দিয়ে আমি ডেটটা নিয়েছিলাম, DS-160 ফর্ম পূরণ করে। তারপর আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে নিয়েছিলাম। আমার চিন্তা ছিল যে অ্যাপয়েন্টমেন্ট ডেট যখন আর ইন্টারভিউ যখন 2 মাস আগে 2 মাস পরে হবে, মনে করেন যে আমার ইন্টারভিউ ছিল ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। তো আমার চিন্তা ছিল যে আমি জানুয়ারি মাসে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করলে I-20 চলে আসবে, এবং I-20 চলে আসার পরে
নতুন যে আমি I-20 পাইলাম, অর্থাৎ যখন আমি DS-160 ফর্ম পূরণ করলাম তখন তো মনে করেন যে আমি জাস্ট এই একটা র্যান্ডম I-20 নাম্বার গুগল থেকে কপি করে আমি I-20 এই যে DS-160 ফর্মটা পূরণ করে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যখন জানুয়ারি মাসে আমি সত্যি সত্যি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, তখন আমাকে যে I-20 দিবে তখন DS-160 ফর্মে এডিট করা যায়, ঠিক আছে? ওই এডিট অপশনে গিয়ে DS-160 ফর্মের যে আমি যেই ইউনিভার্সিটি ডিটেলস, সাবজেক্ট ডিটেলস, তারপরে আমার I-20 নাম্বার এগুলো যেখানে দিয়েছিলাম ওইগুলো এডিট করে ফেলবো। এডিট করে আপডেট করে ফেলবো। আপডেট করার পরে নতুন আমাকে একটা ফর্ম দিবে, ওই ফর্মটা নিয়ে আমি যখন ইন্টারভিউ দেবো তখন যাব। আগের যে ফর্মটা আমি র্যান্ডম ইউনিভার্সিটির I-20 নাম্বার একটা দিয়ে আইছিলাম ওইটা কিন্তু নিয়ে যাওয়া যাবে না। আমি যে লিগ্যাল ইউনিভার্সিটি যেটা আছে I-20 নাম্বার, ওইটা দিয়ে যখন আপডেট করছি, আপডেট দেওয়ার পরে আমাকে যেই একটা ফর্ম দিছে ওই ফর্মটা আমাকে নিয়ে যেতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়টা মাথায় রাখবেন। তো আমি কেন প্রথমে একটা র্যান্ডম I-20 নাম্বার দিছি এই বিষয়টা এক্সপ্লেইন করি। কারণ দেখেন, আমার রেজাল্ট আসার কথা মনে করেন যে সেপ্টেম্বরে, তো সরি নভেম্বরে। তো আমি যদি নভেম্বরে যদি আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে 30 দিন সময় লাগে ধরলাম, তাহলে ডিসেম্বর, জানুয়ারিতে যদি আমি DS-160 ফর্ম পূরণ করে এই যে ইউনিভার্সিটির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে চাইতাম, তাহলে মনে করেন যে আমাকে আরো 6 মাস ওয়েট করতে হতো, তাহলে আমার ডেট পড়তো সেপ্টেম্বর মাসে। তো যার ফলে আমি কি করছি, টাইম ম্যানেজমেন্ট করার জন্য আমি আগেই মনে করেন যে DS-160 ফর্ম পূরণ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছিলাম আমেরিকার জন্য। তারপর আমার ছিল যে ফেব্রুয়ারি 20 তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। পরবর্তীতে নভেম্বর মাসের 14 তারিখের দিকে আমার এইচএসসির রেজাল্ট দিছে। রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালোই আসছিল, GPA 5 আসছিল। পরে আমি রাশিয়ায় হচ্ছে সরকারি স্কলারশিপের জন্য আবেদন করা যায় MBBS প্রোগ্রামে। তো সেখানে আবেদন করেছিলাম, সেখানেও আমার মানে আমি অ্যাকসেপ্টেড হয়েছিলাম। পরবর্তীতে অস্ট্রেলিয়ার কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, যেমন কার্টিন ইউনিভার্সিটি। এর আগে বলে রাখি, যখন এই যে মধ্যবর্তী সময়টা আমি তো আইএলটিএস পরীক্ষা আগেই দিয়ে দিয়েছিলাম, তো এইচএসসি দেওয়ার পরে আমি মূলত আপনার মেডিকেলের মানে নিজে নিজেই প্রিপারেশন নিতেছিলাম আর কি। এমন না যে কোথাও ভর্তি হয়ে মানে প্রফেশনালি, মানে অন্যান্য স্টুডেন্টদের যাদের মূল ডেডিকেশন থাকে যে এদেশে ইন্টারভিউ দিবে, ওদের মতো তেমন একটা করিনি। আমি বাড়িতে চলে আসছিলাম, বাড়িতে চলে এসে নিজে নিজেই সময় পেলে প্রস্তুতি নিতাম। যদি সবারই একটা টেনশন থাকে, যদি আমার ভিসা না হয় তাহলে কি হবে। তো যাই হোক, পরবর্তীতে এমন কোনো পরিস্থিতিতে পড়তে হয়নি আমাকে। তো আমি যখন এইচএসসি রেজাল্ট পেয়ে যাই, রেজাল্ট পাওয়ার পরে রাশিয়াতে হয়েছিল, তারপরে রাশিয়াতে MBBS প্রোগ্রামে হয়েছিল। তারপর মেডিকেলের সাবজেক্টগুলো আমি মোটামুটি ভালো বুঝি, যার ফলে আমি অস্ট্রেলিয়ার কিছু ইউনিভার্সিটিতে, পার্থের একটা ইউনিভার্সিটি আছে কার্টিন ইউনিভার্সিটি, ওইটা ওই সময় স্কলারশিপ দিতেছিল MBBS প্রোগ্রামে, তো ওইখানে অ্যাপ্লাই করছিলাম। তো ওইখানে অ্যাপ্লাই করার পরে একটা অনলাইনে ভাইবা প্রথম হয়েছে, তারপর একটা এক্সাম হয়েছে, MCQ এক্সাম, তারপর কিছু ওইখানে প্রশ্ন করছে মৌখিক। করার পরে তারপরে আমাকে একটা অফার লেটার দিছে, যে যেখানে আমি 65% স্কলারশিপ পাইছি। আর একটা এক্সাম হয়েছে, ওই এক্সামে 77 নাম্বার আমি পাইছিলাম। পরবর্তীতে ওইটা আপনার টিউশন ফি, যেটা স্কলারশিপ দেওয়ার পরেও টিউশন ফি ছিল অনেক হাই। এবং এর আগে আমি কি করছিলাম, একটা পাইলট একাডেমিতে আমি অফার লেটার নিয়ে নিয়েছিলাম একদিনেই এটা। তারপরে সেখানে সেখানে ইন্টারভিউ হলো। তো ইন্টারভিউ হওয়ার পরে পরবর্তীতে আমি সিলেক্টেড হলাম। তারপরে আমাকে এগ্রিমেন্ট পাঠালো, এগ্রিমেন্ট আমি সাইন করলাম। এগ্রিমেন্ট সাইন করার পরে তারপরে আমি আবার ওনাদেরকে এগুলো সাইন করে পাঠাইলাম। পাঠানোর পরে তারপর ওনারা বললো সিইউর জন্য পেমেন্ট করতে গিয়ে আমি অনেক হ্যাসেলের শিকার হয়েছি। আমি ঢাকায় অনেকগুলো ব্যাংকে গেছি, তখন মানে বাংলাদেশের ডলারের রিজার্ভে অনেক সমস্যা ছিল, যার ফলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সহজেই ডলার এক দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দিতে পারতো না। টিউশন ফি পেমেন্ট করা খুবই ঝামেলা ছিল। তো আমি আমার পরিচিত যারা আছে তাদের কাছে যোগাযোগ করলাম যে এটা আমার টিউশন ফিটা তারা পে করে দিতে পারবে কিনা। তো অনেক মানুষের ইউরোপে আমার কিছু মানুষ থাকে, তাদেরকে বললাম। তো তারা আসলে তো হয়তো বোঝে নাই, অথবা তারা এটা করতে ব্যর্থ হয়েছে, যার ফলে আমি মনে করেন যে অনেক ঘোরাঘুরি করে লাস্ট পর্যন্ত একটি ব্যাংক আছে, ওই ব্যাংকে, ওইটা হচ্ছে ব্রাক ব্যাংক। ব্রাক ব্যাংকের 7 মসজিদ রোড, আমি সেখানে
আমার স্টুডেন্ট ফাইল ওপেন করি। প্রথমে আমি গেছিলাম প্রাইম ব্যাংকে কুমিল্লায়, আমার বাসা কুমিল্লায়, কুমিল্লা প্রাইম ব্যাংকে গেছিলাম। তো ওরা আমাকে আমার ফাইলটা হবে বলে আমাকে 14 দিন পর্যন্ত আমার ফাইলটা রাখছে, স্টুডেন্ট ফাইল ওপেন করছে একটা মহিলা মানুষ। 14 দিন পর্যন্ত আমার ফাইলটা ওরা হোল্ড করে রাখছে। করার পরে ওই মহিলা আমাকে পাঠাইছে ঢাকায়। ঢাকায় পাঠানোর পরে ওই যে সাত মসজিদ ব্রাঞ্চ, প্রাইম ব্যাংকের সাত মসজিদ ব্রাঞ্চ, সাত মসজিদ রোডে যে ব্রাঞ্চ আছে ওইটাতে পাঠানোর পরে ওনারা বলে যে আমরা তো পাঠাতে পারবো না, এখন তো বন্ধ আছে, আমরা এখন পাঠাতে পারবো না। তো সেখান থেকে যিনি বলছে পাঠাতে পারবে না, উনি আমাকে ব্র্যাক ব্যাংকের আরেকজনের নাম্বার দিয়ে দিছে। তো ওই নাম্বারে যোগাযোগ করে আমি মূলত আমার টিউশন ফিটা পাঠাই। তো টিউশন ফি আমার অনেক কম ছিল, কারণ ওইখানেও মনে করেন যে আমি যেই যে মেডিকেলের যেই স্কলারশিপটা পাইছিলাম ওইটার থ্রুতে আমি যখন ওইটা ওনাদেরকে দেখালাম, তাহলে তারপরে ওনারা বিশ্বাস করতে পারছিল যে হ্যাঁ আমি করবো, যার ফলে আমি মাত্র অল্প কিছু টাকা ডিপোজিট করছি, মানে কোর্স ফি আর অল্প একটু টাকা ডিপোজিট করছি। যারা র্যান্ডমলি ইউনিভার্সিটিতে আসেন তারা এক সেমিস্টারের টাকা পে করেন, যেটা অনেক টাকা। তো এক সেমিস্টারের টাকা পে করার পরে আপনি যদি এখানে না পড়েন আইসা, তখন ওই টাকা কিন্তু পুরাটাই গেল। ওই টাকা কিন্তু ইউনিভার্সিটি ব্যাক দিবে না, যদি আপনার ভিসা রিজেক্ট হয় তাহলে টাকাটা ব্যাক দিত। তো আমি মনে করেন যে ওই ব্র্যাক ব্যাংকে গেলাম, ব্র্যাক ব্যাংকে যাওয়ার পরে অ্যাকাউন্ট খুললাম, অ্যাকাউন্ট খোলার পরে স্টুডেন্ট ফাইল ওপেন করলাম। করার পরে ওরা বললো যে 5 লক্ষ টাকা আমাদের এখানে ফিক্সড ডিপোজিট করতে হবে, তাই ফিক্সড ডিপোজিট করলাম। করার পরে তারপরে 3-4-5 দিনের ভিতরেই আমার টিউশন ফি ওরা পাঠাই দেয়। তারপরে আমার যে পাইলট এয়ারলাইন্স আছে, পাইলট একাডেমিটা, তো ওরা আমাকে বললো যে আমরা টাকা পেয়েছি, এখন তোমার সিভি ইস্যু করি। তো সিভি ছিল দুইটা দুইটা বিষয়ের উপরে, একটা হচ্ছে কমার্শিয়াল পাইলট ট্রেনিং লাইসেন্স, আর এটা পাইলটের পড়াশোনার সিস্টেম হচ্ছে লাইসেন্স ভিত্তিক। তো আমি হচ্ছি একদম কমার্শিয়াল, যেটা যেটা হচ্ছে কমার্শিয়াল পাইলট মানে কি, যারা হচ্ছে মানুষ আসা যাওয়ায় যে বিমানগুলো চলে আর এয়ারলাইন্স এয়ারপোর্টে এগুলো। তো এটার সর্বোচ্চ হচ্ছে আপনার প্রথমে কমার্শিয়াল লাইসেন্স পাওয়া যায়, কমার্শিয়াল লাইসেন্স পাইলেই আপনি জব করতে পারবেন। জব করলে আপনার অনেক এক্সপিরিয়েন্স হলে আপনি এটিপিএল লাইসেন্স করতে পারবেন। তো একটা দেশ আমার কমার্শিয়াল বা সিপিএল এর উপর একটা সিভি ইস্যু করে, তারপর আরেকটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট রেটিং, যেটা মাল্টি ইঞ্জিন বিমানের উপর আমার একটা ট্রেনিং, যেটা এই 2 মাসের একটা ট্রেনিং আর কি, যেটা আপনার ওই যে বড় বিমান চালাতে আমাকে সাহায্য করবে। তো এই দুইটা বিষয়ের উপর সিভি দেয়। ওরা সিভি দেওয়ার পরে আমি আর মনে করেন যে অন্যদিকে তাকাইনি। এই যে আমার যে ওই কার্টিন ইউনিভার্সিটি থেকে 65% স্কলারশিপ পাইছিলাম, টিউশন ফি বেশি হওয়ার কারণে আমি ওইটাতে আর কিছু, ওই ইউনিভার্সিটিকে আমি আর কোনো মেল দেই নাই যে আমার সিভি লাগবে, আমি পেমেন্ট করবো সিভির জন্য। আমি ওইরকম আর মেল দিই নাই, কারণ পাইলট কোর্সে তুলনামূলক কিছুটা কম আর কি, তত বেশি তারতম্য না, কিছুটা কম টাকায় আমি সিভি পেয়ে গেছিলাম। তারপরে আর ওইদিকে মনোযোগ দেইনি। পরে সিভি পাওয়ার পরে আমার সকল ডকুমেন্ট আমি প্রসেস করতে লাগলাম। অ্যাসেট ভ্যালুয়েশন করার জন্য কোনো এজেন্সির কাছে যাইনি, আমি নিজেই সবগুলো টাইপ করছি। টাইপ করার পরে আমার যা যা আমার যেই ডকুমেন্ট ছিল, আমার সম্পদ, এগুলাকে সত্যায়িত করার জন্য যেসব ডকুমেন্ট দরকার, যেমন খতিয়ান, তারপরে মালিকানা, তারপর রেন্টের এগ্রিমেন্ট, এগুলো আমি সবগুলো নিয়ে একজন উকিলের কাছে যাই এবং আমি স্টাম্পে নিজেই টাইপ করে নিজেই প্রিন্ট করে সবকিছু করে নিয়ে যাই। এবং আমি যা যা লিখছি তা যে সত্য, এই ডকুমেন্টগুলো নিয়ে আমি উকিলের কাছে যাই এবং উনি ওইগুলো দেখে আমাকে ওইটা সত্যায়িত করে দেয়। আমি টোটাল অ্যাসেট ভ্যালুয়েশন আমার সম্পত্তির পরিমাণ দেখাইছিলাম 8 কোটি টাকা, এবং সব মিলে 8 কোটি টাকা দেখাইছি। এবং আমাদের কিছু দেখাইছি এগ্রিকালচার ল্যান্ড ছিল অনেক বেশি, ওইগুলোর প্রাইস তুলনামূলক কম ছিল, কিন্তু মার্কেটেও আমাদের কিছু জায়গা আছে ওইগুলোর প্রাইস ছিল অনেক বেশি। সবগুলো আমি স্পেসিফিক ভাবে সাজাই অনেক সুন্দরভাবে, অ্যাসেট ভ্যালুয়েশনের যেই স্টাম্পে যে লিখতে হয় এটা আমি লিখছি। তারপরে আমার আমার আপুর যে বিজনেস অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট সেটা আনলাম, তারপরে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট আনলাম, এগুলো সবকিছু রেডি করছি। তারপরে নিজেই আমি একটা এসওপি লিখলাম। তো সবকিছু হয়ে যাওয়ার পরে আমি ভিসা লঞ্চ করি। ভিসা লঞ্চ করতে আবার আরো একটা সমস্যা,
যে $700। এর এর আগে ভিসা লঞ্চ করার আগে আমি হেলথ ইন্স্যুরেন্স করি। হেলথ ইন্স্যুরেন্স করতে মূলত সমস্যাটা হয় কারণ আমার এই যে পাইলট যে এয়ারলাইন্স, ওই একাডেমিটা, এয়ারলাইন্সের একাডেমি আমার হেলথ ইন্স্যুরেন্স বহন করে না। ওইটা আমার নিজেকেই করতে হবে। যার ফলে আমি আমার কার্ড দিয়ে তো বেশি টাকা পেমেন্ট হইতেছিল না। আমি ইসলামী ব্যাংকে গেছি, ইসলামী ব্যাংকে বলছে যে আমি একসাথে $2000 পেমেন্ট করতে চাই। তো ওরা বলছে যে হ্যাঁ পারবেন, ওরা আমার পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করে দিছে, কিন্তু আমি এটা করতে পারিনি। পরবর্তীতে আবার ব্র্যাক ব্যাংকে গেছি। ব্র্যাক ব্যাংকে যাওয়ার পর ওনারও মানে ব্র্যাক ব্যাংকে হচ্ছে কি আপনার একটা বাজে এক্সপিরিয়েন্স হবে ব্র্যাক ব্যাংক সম্পর্কে। তো ওইখানে যাওয়ার পরে ওনারাও অনেক তালবাহানা শুরু করে, যার ফলে পরবর্তীতে এই দেশের কোনো অ্যাকাউন্ট দিয়ে হয় নাই। তো আমি তো বাংলাদেশে থাকতে আপনার বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বলবো না, মানে সফটওয়্যার কোম্পানিদের সাথে আপনার কাজ করতাম। মানে ওনারা কাজ দিলে, যেমন আমি ওয়েব ডেভেলপার, তো ওই কাজগুলো আমি করতে পারতাম, যার ফলে ওনাদের সাথে একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো ওনাদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করে ওনাদের ডুয়েল কারেন্সি কার্ড থাকে, যেটা পেমেন্ট কোনো আপনার রেস্ট্রিকশন নাই যে এত টাকার বাইরে করতে পারবেন। তো আমি একটা ভাইকে দিয়ে বললাম যে ভাই আমার এই যে পেমেন্টটা করে দেন। তো হেলথ ইন্স্যুরেন্সের পেমেন্টটা করে দিছে। পরবর্তীতে আমি ভিসা লঞ্চ করলাম। ভিসা লঞ্চ করার পরে পেমেন্ট সেকশনে গিয়ে আবার ওই ভাইয়ার কাছে গেলাম। তো ওই ভাইয়ার নিজের কার্ড দিয়ে আমার পেমেন্ট করে দিছে। তারপরে যখন ভিসা লজ হয়ে গেল, তারপরে সাথে সাথে আমাকে মেইল দিল। একটা হচ্ছে বায়োমেট্রিক ফর্ম, আর একটা হচ্ছে আমার হ্যাপ আইডি, যেটা হেলথ ইন্স্যুরেন্স মানে মেডিকেল হেলথ এক্সামের জন্য লাগে। তারপর আরেকটা হচ্ছে যে আমার অ্যাপ্লিকেশন যে ওরা পাইছে এর কনফার্মেশন। আরেকটা হচ্ছে আমি যে পে করছি এম্বাসি ফি, অর্থাৎ অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য সাপ্লাস 500 ভিসা অ্যাপ্লাই করার জন্য যে অস্ট্রেলিয়ার নির্ধারিত ফি, এটা যে আমি পেমেন্ট করছি এর একটা স্লিপ। তো এগুলোর মধ্যে কাজ হচ্ছে শুধু বায়োমেট্রিক দেওয়া আর হেলথ এই যে মেডিকেল করা। মেডিকেল করার জন্য লাগে হ্যাপ আইডি, আর বায়োমেট্রিক করার জন্য বায়োমেট্রিক ফর্ম, এটা ওই ফর্মে লিখেই থাকে। মেডিকেল করার জন্য এর পরের দিন আমি চলে যাই হচ্ছে ওইটা বসুন্ধরা না কোথায় যে ওহাব ক্লিনিক, ওইখানে যাই। ওইখানে যাওয়ার পরে 2-3 ঘন্টা লাগে আমার মেডিকেল কমপ্লিট হতে। তো মেডিকেল দিয়ে আসি, টাকা লাগছিল মনে হয় $8000 মতো, আমার সঠিক খেয়াল নাই। তারপর ওইখান থেকেই আমি একই দিনে, ম্যাক্সিমাম ছাত্র কি করে মেডিকেল একদিনে দেয়, বায়োমেট্রিক দ্বিতীয় দিন দেয়। আমি কি করছিলাম, মেডিকেল দেওয়ার জন্য সকাল সকাল চলে গেছিলাম। ওই দিন ওইখানে বৃষ্টি হয়েছিল, তারপর আমি কষ্ট করে গেছিলাম। যাওয়ার পরে মেডিকেল করার পরে সাথে সাথে এই ওহাব ক্লিনিক থেকে বিএফএস গ্লোবাল, এটা বেশি দূরে না, বিএফএস গ্লোবালে গেলাম। যাওয়ার পরে তারপরে ওইখানে বায়োমেট্রিক দিলাম। ওইখানেও লাগছিল 3000 কত টাকা যায় মনে নাই। তো এগুলা দেওয়ার পরে আমি আবার আমার বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পরে এবার হচ্ছে অপেক্ষার পালা। তারপর 2 দিন পরে আমি আমার ইমেল অ্যাকাউন্টে লগ ইন করে দেখি যে আপডেট হয়েছে, যে আমার যে হেলথ ইন্স্যুরেন্স, সরি, আমার যে মেডিকেলের রিপোর্ট এবং বায়োমেট্রিকের রিপোর্ট, এগুলো ইমিগ্রেশন পাইছে। তারপরে এটা ফার্দার অ্যাসেসমেন্টে আমার ফাইলটা চলে গেছে। তারপরে কি আর করার, তারপরে যে অপেক্ষার সময়টা, এটা যে কেমন মানুষ, একজন স্টুডেন্ট সে এটা যে কেমন নার্ভাস ফিল করে, এটা যারা এই বিষয়টা ফেস করছে তারা জানে। আমি বলতেছি আমার কেমন লাগতেছে। তারপরে আমি যখন ফাইল লঞ্চ করলাম ভিসা, তারপরে তো এখন শুধু অপেক্ষা। অপেক্ষা করতে করতে একদিন শুক্রবারে আসরের নামাজ পরে আমি শুয়ে আছি, ইউটিউবে ভিডিও দেখতেছি, কি ভিডিও দেখতেছি মনে নাই। হঠাৎ একটা নোটিফিকেশন আসছিল যে ইমিগ্রান্ট নোটিফিকেশন, নো রিপ্লাই ডট ওটু লেটার। ওইখানে ক্লিক করে তারপর পিডিএফটা ক্লিক করলাম, দেখি যে ভিসা গ্রান্টেড। তারপরে এই অনুভূতি তো আর শেয়ার করার মতো না। আমরা সবার আগে আব্বুকে বললাম। এই ভিসা প্রসেস এখানেই কমপ্লিট। তার 2 দিন পরেই আমি টিকিট কাটি, 15 দিন পরের। আমি বাংলাদেশ থেকে এই 31শে ডিসেম্বর অর্থাৎ 2023 সালের শেষ দিন 11টা বাজে আমি ফ্লাইটে উঠি এবং মেলবোর্নে নামি জানুয়ারির 1 তারিখ, অর্থাৎ 2024 সালের প্রথম দিন আমি অস্ট্রেলিয়াতে আসি। তবে এর মধ্যে আরেকটি কথা বলতে ভুলে গেছিলাম, আমি বাসা ম্যানেজ করছিলাম অস্ট্রেলিয়াতে। তখন অ্যাকোমোডেশনের অনেক প্রেশার ছিল, মানে স্টুডেন্টদের অনেক প্রেশার ছিল। মানে বাসা ভাড়া পাওয়া যাচ্ছিল না, মানে বাসা ভাড়া পাওয়ার জন্য রীতিমতো লটারি হতো, ঠিক আছে। তো ওই সময় আমি বিভিন্ন গ্রুপে পোস্ট করি, বাংলাদেশি কমিউনিটি, তারপরে মেলবোর্নের যে কমিউনিটি আছে সকল গ্রুপে আমি পোস্ট করি। তারপরে একটা বাসার সন্ধান পাই, ওইখানে উঠি।
এটা ছিল আমার সম্পূর্ণ প্রসেস। এই ভিডিওর মধ্যে কোনো টপিকের উপর যদি আপনি স্পেসিফিক কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এর মধ্যে আরেকটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি, আপনারা যদি আইএলটিএস, পিটি, ইংলিশ, স্পোকেন ইংলিশ এগুলোর সম্পর্কে আগ্রহী হন, এগুলো শিখতে চান, তাহলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে প্রগতি এডুকেশন নামে। ওই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে যাবেন, ফলো করবেন। যদি ভালো রেসপন্স পাই, ইনশাল্লাহ আমি সামনের ভিডিওগুলোতে ইংলিশ নিয়ে আলোচনা করব। ইংরেজি শিক্ষা এবং বিদেশে আসার জন্য একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যা যা শিক্ষা লাগে, এসওপি, তারপরে অ্যাসেট ভ্যালিডেশন, সব কিছু যা যা নিজের কাজ, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই থেকে শুরু করে ভিসা লজ করা পর্যন্ত, আইএলটিএস এর প্রিপারেশন এবং ভালো একটা স্কোর করা পর্যন্ত সবগুলোতে আমি আপনাদেরকে হেল্প করবো। বিশেষ করে ইংলিশ শেখার উপরে আমি বেশি এফোর্ট দেব। তো আপনারা চাইলে আপনি ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে আমি সবকিছু লিংক দিয়ে রাখবো। আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আপনি মেসেজ করতে পারেন স্টুডেন্টদের সাথে, এবং আমিও সেখানে থাকি, সেখানে মেসেজ করতে পারবেন। তারপরে আমাদের ইউটিউব চ্যানেল, সবগুলোর নামই হচ্ছে প্রগতি এডুকেশন। তো ওইগুলোতে আপনাকে আমন্ত্রণ রইল, যাবেন, ভিজিট করবেন। এবং আবারও বলছি, যদি স্পেসিফিক কোনো একটা টপিক নিয়ে ভিডিও চান তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।